শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। 25% অত্যাবশ্যকীয় ওষুধ বিক্রি না করলে নতুন ওষুধের অনুমোদন পাবে না কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি, খাতটিতে অসন্তোষ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বড় করার পাশাপাশি নতুন মূল্য নির্ধারণ নীতিমালা প্রবর্তন করতে যাচ্ছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মোট বার্ষিক বিক্রির অন্তত 25% আর্থিক মূল্যের সমপরিমাণ অত্যাবশ্যকীয় ঔষধ বাজারে সরবরাহ ও বিক্রয় নিশ্চিত করতে হবে। এই নীতিমালা অনুযায়ী যেসব কোম্পানি 25% বিক্রির এই শর্ত পূরণে ব্যর্থ হবে তারা নতুন কোনো ঔষধের অনুমোদনের জন্য আবেদন করতে পারবে না, অর্থাৎ কর্তৃপক্ষ তাদের নতুন ঔষধের আবেদন বিবেচনায় নেবে না। স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে নীতিমালাটি অনুমোদন করেছে, এখন এটি গ্যাজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে। সরকারি কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপ সাধারণ মানুষের জন্য ঔষধের সহজলভ্যতা ও দাম নাগালের মধ্যে আনার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। তবে কোম্পানিগুলোর মোট উৎপাদনের অন্তত 25% অত্যাবশ্যকীয় ঔষধ উৎপাদনের বাধ্যবাধকতাকে বাস্তবতা ও বিবর্জিত ও বাজার বিরোধী বলে তীব্র সমালোচনা করেছেন ঔষধ শিল্প মালিকেরা। শিল্প প্রতিনিধিরা বলছেন, ঔষধ শিল্প সমিতির পক্ষ থেকে মূল্য নির্ধারণ কমিটির কাছে তাদের বক্তব্য ও কাগজপত্র জমা দেওয়া হলেও তা বিবেচনায় নেওয়া হয়নি। মূল নীতিমালা তৈরিতে সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেউ বসেনি তাদের সঙ্গে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর দিনই দুর্বৃত্তের গুলির নিশানা হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। তাতে রাজনৈতিক অঙ্গনে দেখা দেয় উদ্বেগ। ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ার কথা হলেও উৎকণ্ঠার অবসান ঘটছে না। হিসাব করে দেখা যাচ্ছে, তফসিল ঘোষণার পর গত 36 দিনে সারা দেশে অন্তত 15 জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, নিহত ব্যক্তিদের মধ্যে বিএনপির নেতাকর্মী বেশি, আর হত্যাকাণ্ডগুলোর বেশিরভাগই ঘটছে অবৈধ অস্ত্রের মাধ্যমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত থাকার কথা বললেও ভোটের আগে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ হতে পারছেন না রাজনীতিবিদ ও পর্যবেক্ষকেরা। গত 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর এক মাসে গণমাধ্যমের প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে বিএনপির 12 জন, অন্য 3 জনের মধ্যে ওসমান হাদি ছাড়া রয়েছে জামায়াতের ইসলামীর একজন কর্মী এবং যুবলীগের একজন নেতা। এদের 6 জনকে গুলিতে, 4 জনকে ধারালো অস্ত্রের আঘাতে এবং বাকি 5 জনকে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। অর্থাৎ অধিকাংশ খুনি হয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্রের মাধ্যমে। বিএনপির দাবির পর থেকে দেশের অভ্যন্তরে পাঠানো পোস্টাল ব্যালটের ডিজাইনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালট কেবল চূড়ান্ত প্রার্থীর নাম ও নির্বাচনী প্রতীক থাকবে। 16 জানুয়ারি রাতে এক আনুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। বৈঠকে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়, সিকিউরিটি প্রিন্টিং প্রেস, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদেশে পাঠানো পোস্টাল ব্যালট সব রাজনৈতিক দলের প্রতীক থাকলেও দেশের অভ্যন্তরে পাঠানো ব্যালটে শুধুমাত্র প্রার্থীর নাম ও প্রতীক থাকবে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ বিষয়ে বাংলাদেশের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা এবং অবস্থান জানতে চলতি মাসে ঢাকায় আসার কথা ছিল জাতিসংঘের একটি প্রতিনিধি দলের। একই সঙ্গে 21 জানুয়ারি এলডিসি উত্তরণ নিয়ে একটি স্বাধীন প্রস্তুতিমূলক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপনের সূচিও ছিল। তবে সফরের আগেই প্রতিনিধি দলের ঢাকা সফর আপাতত স্থগিত করা হয়েছে। নতুন কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি। সূত্র জানায়, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও 5ম এলডিসি সম্মেলনের মহাসচিব রাবাব ফাতিমা এর নেতৃত্বে প্রতিনিধি দলটির ঢাকায় আসার কথা ছিল। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সফরটি এ সময়ে না করার সিদ্ধান্ত জানানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে জানা গেছে, আগামী মাসে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরে আসতে পারে। গাজার জন্য বোর্ড অফ পিস এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম ঘোষণা করা হয়েছে ট্রাম্প প্রশাসন মন্ত্রণালয় থেকে। 16 জানুয়ারি শুক্রবার হোয়াইট হাউসে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয় দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট জামাতা জারেজ কুশনার এতে প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য থাকবেন। ট্রাম্প এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন। তিনি ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ অবসানে 20 দফা পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। সামরিকভাবে গাজা পরিচালনার বিষয়টি তত্ত্বাবধান এবং এর
পুনর্গঠন কার্যক্রমের ব্যবস্থা করবে এই বোর্ড। একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রধান অজয় বাঙ্গা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েলও এই নির্বাহী বোর্ডে থাকবেন। হোয়াইট হাউস জানিয়েছে, বোর্ডের প্রতিটি সদস্যের জন্য গাজাকে স্থিতিশীল করা এবং দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা এক ঐতিহাসিক আদেশ জারি করে কুর্দি ভাষাকে আরবি ভাষার পাশাপাশি জাতীয় ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। এতে রাষ্ট্রহীন কুর্দিদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে এবং কুর্দি পরিচয়কে সিরিয়ার জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা করা হয়েছে। এই পদক্ষেপ আলেপ্পোয় সাম্প্রতিক সংঘর্ষের পর দেশে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া হয়েছে, যা সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে চলমান। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা এক ঐতিহাসিক আদেশ জারি করে কুর্দি ভাষাকে আরবি ভাষার পাশাপাশি জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এতে রাষ্ট্রহীন কুর্দিদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে এবং কুর্দি পরিচয়কে সিরিয়ার জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা করা হয়েছে। এই পদক্ষেপ আলেপ্পোয় সাম্প্রতিক সংঘর্ষের পর দেশের ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া হয়েছে, যা সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে চলমান। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন খনন কোম্পানি মাআদে নতুন করে 4টি খনি এলাকা থেকে মোট ৭৮ লক্ষ আউন্স সোনা উত্তোলন করেছে। কোম্পানিটির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। বিপুল পরিমাণ এ সোনা উত্তোলনের মধ্য দিয়ে অভ্যন্তরীণভাবে খনিজ সম্পদের মজুদ বৃদ্ধি ও নিজেদের বিশ্বমানের সোনা উত্তোলনকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কোম্পানিটির উদ্যোগে আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে। মানসুরা, মাসসারা, উরুক ২০-২১, আসালাম এবং ওয়াদি আলজাও খনি থেকে নতুন সোনাগুলো উত্তোলন করা হয়েছে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। ভারত পাকিস্তানের ম্যাচের পর এবার নো হ্যান্ডশেক দেখা গেল বাংলাদেশ ভারত ম্যাচেও। আজ বুলাওয়েতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ম্যাচে টসের সময় হাত মেলানি বাংলাদেশ ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার এবং ভারত অধিনায়ক আয়ুষ মাহাত্রে। তারা একে অপরকে এড়িয়ে গেছেন। কোন দলের সিদ্ধান্তে হাত মেলানোর রীতি মানা হয়নি তা স্পষ্ট নয়, তবে সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান ম্যাচের ভারতই তা বারবার এড়িয়ে গেছে। বয়সভিত্তিক ক্রিকেটে আইসিসির সবচেয়ে বড় টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এবার একই গ্রুপে খেলছে বাংলাদেশ ও ভারত। জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। দুই দলের ম্যাচটির মাঠে গড়িয়েছে এমন সময়ে যখন বাংলাদেশ ভারত সম্পর্কে শীতলতা বিরাজ করছে। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।